সে যে বাড়িতে ঢুকলো, এরপর আবার তাড়াহুড়ো করে কই বের হয়ে গেল। কিছুক্ষণ আগে ফিরেছে বলে শোনা গেছে। অবশ্যই সবাই উপস্থিত আগের থেকে হলেও হৃদয় মাত্র এসেছে। এসে সে পানির আওয়াজ শুনেছে, তার মানে লোকটা গোসল করছে। আজব, এখন নেওয়ার কি আছে? যাই হোক, এখানে কেউ খাটে বসে আছে, আবার কেউ সোফায়, তো কেউ এখনো যায়নি। সাদমান, মৌমিতা সবাই এখনো আছে। কেউ কথা বলতে ব্যস্ত, তো কেউ মোবাইল চালাতে। সে ঈশানের পাশে গিয়ে বসলো। ঈশান সোফায় হেলান দিয়ে ফোন গেম খেলছে। সেও ঈশানের ফোনের দিকে মনোযোগ দিল। এমন সময় ফট করে দরজা খোলার আওয়াজ। বুঝলো আফসান বের হচ্ছে। তবে হৃদুয়ার সেসব দিকে খেয়াল নেই। আফসান বের হয়ে সাদমানের সাথে কি নিয়ে কথা বলা শুরু করলো। হঠাৎ তার কণ্ঠ শুনে হৃদুয়ার চোখ তার দিকে গেল। আফসান তার দিকেই তাকিয়ে আছে, তাই তাদের চোখাচোখি হয়ে গেল। তবে আফসান খেয়াল করলো তার দিকে তাকিয়ে হৃদ ভ্রু কুঁচকে নিয়েছে। তারপর আবার উঠে বারান্দার দিকে হাঁটা দিয়েছে। এসব দেখে সে ভ্রু কুঁচকে ফেলল। আজব, সে আবার কি করলো? ততক্ষণে তার আর সাদমানের কথা শেষ। সে হাতে ফোন নিয়ে সেটি স্ক্রল করে শুরু করলো। তবে কিছুক্ষণ পরই হৃদুয়া আসলো, তার হাতে একটা টাওয়াল নিয়ে। তার সামনে এসে দাঁড়ালো হৃদুয়া। তারপর তাকে ইশারা করলো নিচু হওয়ার জন্য। আফসান বিনা বাক্যে মাথা নিচু করে দিল। তারপর হৃদুয়া তার মাথায় টাওয়াল দিয়ে মাথার পানি নিতে লাগলো। হৃদুয়া রাগান্বিত স্বরে বলল, আপনি কি বাচ্চা মাহির ভাই? প্রতিদিন এসব মনে করে দিতে হয় কেন? এত বেপরোয়া হলে চলে না। বেপরোয়া না হলে কি এরকম যত্নের অধিকারী হতাম নাকি? রুমে অবস্থিত সবাই ও শব্দ করে উঠল। আফসান আর হৃদুয়া নিজেদের মধ্যে এতই ডুবেছিল যে তারা বেমালুম ভুলে গিয়েছিল রুমে এতগুলো মানুষের উপস্থিতি। সাদমান বলে উঠল, আজ আমার কেউ নেই বলে তোরা এমন দেখাতে পারিস না। আজান নিজের হাত নাড়াতে নাড়াতে বলল, বিয়ে করলাম আমি, আর সিপকা সিপকি করছিস তোরা? এই দূরে সর আমার বোনের থেকে। শু শু। সবারই এমন প্রতিক্রিয়া দেখে হৃদুয়া লজ্জায় জুবুথুবু অবস্থা। সে আফসানের হাতে টাওয়াল ধরিয়ে দিয়ে রুমে অবস্থিত একটা বল জাতীয় কাউচে বসে পড়ল। আফসান আর কোনো কথা বলে তাদের দিকে হাতে থাকা টাওয়াল ফিক্কা মারল। কেটে গেছে 2 দিন। বিয়ের অনুষ্ঠানের বাকি আর বেশি দিন নেই। হরদম করে চলছে প্রস্তুতি। আজকে বিয়ের কেনাকাটা করতে যাবে। অবশ্য বিয়ের জোড়াদের জন্য জামা কাপড় আনা হয়ে গিয়েছে। এখন বাকি সবার কেনাকাটা বাকি। সে কখন থেকে আফসান, আজান, সাজ্জাদ আর আদিব ড্রয়িং রুমে বসে আছে। অপেক্ষায় আছে বাড়ি নারীদের তৈরি হওয়ার। অবশ্য তারা একরকম ফেঁসে যাচ্ছে মহিলাদের সাথে। শপিং করতে যাওয়ার কথার আগ মুহূর্ত পর্যন্ত কারোর কোনো কাজ ছিল না। যে শাহানা জেউসান প্রস্তাব দিল, তখনই হঠাৎ বাড়ির 3 কর্তার কাজ পড়ে যায়। কেউ মেন অফিসে যাবে, তো কেউ কারখানায়। তাদের এইসব বাহানার দিকে শাহনাজ এহসান বেজায় চটে যায়। তার ভয়ে যুবক 3 এহসান কিছু বলতেই পারেনি। তাই আপাতত তারাও অপেক্ষা করছে, কি আর করার। অতঃপর নেমে আসে আশা আর রিশা। ঋদু কই? আদি প্রশ্ন করে তাদের সাথে তাকে নামতে না দেখে। তার এখনো 5 মিনিট লাগবে। আজানের এমন উত্তর পছন্দ হলো না। সে নিজের ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করে শুধায়, তোরা কি বিয়ের জন্য শপিং করতে যাচ্ছিস, নাকি বিয়ে করতে? এত কিছু সময় লাগে তোদের তৈরি হতে? কি পুরা মল কিনে আনার ইচ্ছা নাকি? আজব, আমরা কি কিনবো? আমাদের বিয়ের জিনিস অর্ডার দেওয়া শেষ। আর মেয়ে মানুষদের তৈরি হতে একটু সময় লাগে, এটা আমাদের নারীগত বৈশিষ্ট্য। এমন সময় বাড়ির কর্ত্রীরাও নেমে আসলো আর যাওয়ার জন্য তাড়া দেওয়া শুরু করলো। ফারিয়া এহসান খানিক রেগে বলে উঠল, আব্বা, তোরা সবাইকে নিয়ে গিয়ে গাড়িতে বস। আমি এই মাইয়ারে দেখে আসছি। বাপের জন্য অনেক দিন আমার হইছে, আমার হাতে বেতের বাড়ি খায় না। একটা দিয়া আমি সোজা কইরা আনতাছি। তার এমন কথায় আদিব তড়িঘড়ি করে বলল, থাক মেঝো না, আমি গিয়ে নিয়ে আসছি বোনকে। তোমরা যাও গাড়িতে গিয়ে বসো। শাহনাজ আর স্বপ্না এহসানও ফারিয়াকে নিয়ে গেল বাইরের দিকে। তার পিছনে পিছনে সবাই গেল। আদিব উপরের দিকে উঠতে নিলেই আফসান তার কলারের পিছনের অংশ ধরে তাকে থামিয়ে দেয়। আদিব নাক মুখ কুঁচকে তার দিকে তাকালো। সে বাইরের দিকে ইশারা করে বলে, তুই যা, আমি নিয়ে আসছি। আদিব তার দিকে বাঁকা চোখে তাকিয়ে একটা হাসি দিল। তারপর আর কোনো কথা না বলে সেও বাহিরের দিকে হাঁটা দিল।
আফসান সিঁড়ি বেয়ে রিদওয়ার ঘরের সামনে এসে দাঁড়ালো। সে গত 2 দিন ঠিক মতন কথা বলার সুযোগ পায়নি, দেখা পর্যন্ত তাদের হয়নি। যতটুকু হয়েছে তা কেবলমাত্র খাওয়ার টেবিলে। রিদওয়া আয়নার দিকে তাকিয়ে নিজের ঠোঁট লিপ গ্লস দিয়ে মাত্র আয়নায় তাকালো। সে দেখলো আফসান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার দিকে একদৃষ্টিতে চেয়ে। কাজল কেন দেশ না তুই? কাজল পরলে আমাকে ভালো লাগে না মাহির ভাই। ওইসব জিনিস সুন্দর মানুষের জন্যই ঠিক আছে। বলতে বলতে নিজের জুতো জোড়া হাতে নিয়ে বিছানায় বসলো পরার জন্য। আফসান তার এমন জবাব শুনে ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। তুই কি বলতে চাচ্ছিস? তুই সুন্দর না? রিদওয়া জুতো পরতে পারছে না, এই জুতো জোড়া ফিতাওয়ালা, তাই ঠিক মতো লাগাতে পারছে না। আপনার কি মনে হয় আমি সুন্দর? আমার প্রশ্নের জবাবে প্রশ্ন ভালো লাগে না, রিদ। রিদওয়া চুপ হয়ে গেল। অতপর আফসান তার দিকে এগিয়ে এসে তার পায়ে জুতোর ফিতা বাঁধতে বাঁধতে বলল। এ সুন্দর কাকে বলে? রিদওয়া তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, তবে তাতে বিফল হলো। সুন্দর বলতে এমন বোঝায় যে যাকে দেখলে মনে হবে তার থেকে চোখ ফিরানো দেয়। মনে হবে, চোখ ফিরালেই কোনো কেশ মাথায় ঠুকে দেওয়া হবে, কোনো চরম অপরাধে দণ্ডিত করা হবে, তবে আসামি সেটি খুশি খুশি মেনে নিবে, কোনো বিনা বাক্যে। আফসান তার 2 পায়ের জুতো পরিয়ে দিয়ে তার চোখের দিকে তাকিয়ে বলল। আমি আসলে জানি না তুই যে সংজ্ঞা দিলি সুন্দরের সেটা সত্য কি না, তবে আমি একটা জিনিস জানি, আমি সুন্দরের সংজ্ঞা বলতে গেলে তোর নাম নেয়। এতে যদি আমাকে চরম অপরাধে দণ্ডিত করা হয়, তাহলে আমার থেকে খুশি এই অত্র ধরনীতে কেউ হবে না। আফসানের কথা শুনে রিদওয়ার দুটো গালে রক্তিম আভা ছড়িয়ে পড়ে। আফসান উঠে দাঁড়ায়, তারপর তার দিকে হাত বাড়িয়ে বলে। এবার চল, সকলে নিচে অপেক্ষা করছে। রিদওয়া একবার তার দিকে তাকায় তো একবার তার হাতের দিকে, তারপর মিনমিন কণ্ঠে বলে। আপনিও তো এর আগে এই সৌন্দর্যের জন্য আমাকে ফিরিয়ে দিয়েছিলেন মাহির ভাই। আফসান হঠাৎ তার থেকে এমন কথা আশা করেনি। সে তো এটার জন্য তার ভালোবাসা ফিরিয়ে দেয়নি। তখন সে একটা গাধা ছিল। সে রিদওয়ার পাশে বসে তার গাল ধরে চোখে চোখ রেখে বলল। আমি কখনো সেই কারণে তোর সাথে অমন করিনি, রিদ। তখন আমি পৃথিবীর সবচেয়ে বড় গাধা ছিলাম। ক্লাস বলতো তাই হয়তো অমন করেছি, তবে আমি আমার পুরো জীবনেও এই করণের জন্য এমন করার কথা চিন্তাও করতে পারবো না, রিদ। রিদওয়া তার দিকে তাকিয়ে রইল, তার কণ্ঠ কাঁপছে, ঠোঁট কাঁপছে। তবে কেন করেছেন? আফসান তার গাল ছেড়ে 2 হাত তার হাতের মধ্যে আবদ্ধ করে বলল। বলব একদিন, যেদিন নিজেকে সম্পূর্ণ তোর হাতে তুলে দিব, সেদিন সব কিছু বলবো। আর কখন এটা ভাববি না, ঠিক আছে? রিদওয়া ওপর নিচ মাথা নাড়ালো, তবে সে অনেক লজ্জা পেলেও বটে। তার হাতে সম্পূর্ণরূপে তুলে দেবে, এরকম দিনও তার জীবনে আসবে? তারপর আফসান আর কোনো কথা না বলে তার নিজের হাতের মুঠোয় নিয়ে নিচে নেমে গেল। অবশ্য বাড়ি থেকে বের হয়ে রিদওয়া হাত ছাড়িয়ে নিয়েছিল। রিদওয়া মাত্র ফ্রেশ হয়ে এসে বসলো খাটের ওপর। তারা কিছুক্ষণ আগে এসেছে মল থেকে। পুরো একটি দিন শেষ। মায়েদের সাথে গেলেই একটা সমস্যা, খালি হাঁটে। সে খেয়াল করলো তার পাশেই 3টে ব্যাগ রাখা। সে নিজের কপাল কুঁচকে সেগুলো হাতে নিল। একটি খুলে দেখলো তার মধ্যে হালকা আকাশি কালারের অসম্ভব সুন্দর কাজ করা একটি শাড়ি, আরেকটির মধ্যে একটা কালো রঙের গ্রাউন, আর অন্যটিতে কয়েক ধরনের কানের দুল, চুড়ি, নুপুর। সেই ব্যাগেই একটি চিরকুটও ছিল। আমার হৃদের ছোঁয়া সকল জিনিস তার হয়ে থেকে যাক। হৃদয়ের মনে পড়ল এই সব কিছু সে দেখছিল, এমনকি ফারিয়া এহসানকে কিনে দেওয়ার জন্য বলেছিল। তবে আগেই জামা কিনে ফেলার জন্য এইসব তাকে কিনে দেওয়া হয়নি। লোকটি সব খেয়াল করেছে, এমনকি মনেও রেখেছে, তার জন্য নিয়েও এসেছে। এসব ভেবে সে মুখে হাসি ফুটে উঠল। না চেয়ে অসম্ভব কিছু পাওয়ার হাসি এটি। সময় বড্ড দ্রুত চলে, কারোর জন্য সে অপেক্ষা করে না। এই যে বিয়ের জন্য 7 দিন বাকি ছিল, এখন বাকি কেবলমাত্র 1 দিন। তাও এই একদিন কোনো অবসরের একদিন নয়, বরং আজকে থেকে অনুষ্ঠান শুরু। আজকে হচ্ছে হলুদ। যেহেতু বর আর কনের উপস্থিতি একই ঘরে, তাই একটু চাপ বেশি। আবার ওপর দিয়ে 2 জোড়ার অনুষ্ঠান। বাড়িটা ভরে উঠেছে অতিথিতে। মেয়েদের আর ছেলেদের জন্য কালার কোড দিয়েছে। মেয়েদের আকাশি রঙের শাড়ি আর ছেলেদের আকাশি রঙের পাঞ্জাবি। আশা হলুদের মধ্যে গোলাপি কারুকার্যের লেহেঙ্গা পরে পুরো সেজে গুজে বসে আছে। তার মাথায় গোলাপি দুপাট্টা। রিশারও সাজ শেষের দিকে। তাকে একটা হলুদ রঙের লেহেঙ্গা আর তার মধ্যে বিভিন্ন রঙের কাজ করা এমন পরানো হয়েছে।
সে কখন ধীরে রিশা আর আশা হৃদয়াকে বলছে তৈরি হতে, তবে সে নাকি এদের হাতে তৈরি হবে না, নিজে হবে। কিন্তু বিপত্তি অন্য জায়গায়। সে পরবে শাড়ি, আর সে যে শাড়ি পরতে চেয়েছে তাতে কিছুক্ষণ আগে নূর কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিয়েছে। সুতরাং এখন আর সেটি পরা সম্ভব না। তাই সে মুখকে বাংলার 5 বানিয়ে বসে আছে খাটের এক কোণে। তার উপরে তার এমন কোনো রঙের জামাও নেই। রিশার আছে, সব তার হবে না। তাই যে অনেক জল্পনা কল্পনা করছে বসে বসে। সে যদি আরেকটু চিকন হতো তবে অনায়াসে দিয়ের জামা পরতে পারত। হৃদয়া মুখ ফুলিয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে, তোমরা নিচে চলে যাও। রিশা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছিল। তার সাজা শেষ। পার্লারের মহিলারাও চলে গিয়েছে। সেখান থেকে হৃদয়ার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোর নাটক ভাল লাগে না ঋতু, অন্য কিছু পরে নে। এমনিতেই তুই বইয়ের বোন লাগিস, একটু ইউনিক হলে কিচ্ছু হয় না। সে আরও মুখ ফুলিয়ে ফেলল। সে অনেক শখ করেছিল, আবার তার দিয়ে বলছে সে নাকি নাটক করছে। যাবেই মা না সে। এমন সময় দরজায় কড়া পড়ল। তারপর ঈশান ঘরে উকি দিয়ে বলল, জলদি নিচে ডাকা হচ্ছে, সব মেহমান চলে এসেছে। তার কথা শুনে হৃদয়াও তাড়া দিতে লাগলো। ঈশান তার দিকে ভ্রু কুঁচকে তাকালো। তুমি এখনো রেডি হওনি কেন? হৃদয়া কিছু বলবে তার আগেই দরজার ওপাশ থেকে ভরাট কণ্ঠ শোনা গেল। তোদের এখনো হয়নি? বলতে বলতে রুমে ঢুকলো তার কোলে নূর। আর ঈশান বলল, বাকি দুজন তো রেডি, তবে ঋদু আপু এখনো কামের বেটির মতো আছে। তার কথায় রিশা আর আশা হালকা হাসলো। আফসার হৃদয়ার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? রেডি না কেন এখন? হৃদয়া মুখ ফুলিয়ে জবাব দিল, যাব না আমি। তুই এমনভাবে বলছিস যেন পাশের বাড়ির কুদ্দুস মিয়ার বিয়েতে যেতে হবে তোকে, আর তুই রাজি না। তোর বোনদের আর ভাইদের বিয়ে, তুই যাবি না, এটা আবার কেমন কথা? আফসানের এমন তেরা কথা শুনে হৃদয়া মুখ আর ফুলিয়ে ফেলল। আপনার কোলের বিচ্ছু একটা আমার শাড়ি নষ্ট করে ফেলেছে। আফসান নূরের দিকে তাকালো, তবে কিছু বলল না। অন্য কিছু পর। তার দিকে তাকিয়ে হৃদয়া ভ্রু কুঁচকে বলল, আপনি ওকে বকছেন না কেন? আফসান শান্ত গলায় বলল, ওকে বকলে তোর শাড়ি ঠিক হয়ে যাবে। হৃদয়া নিজের মাথা নাড়ালো, অর্থাৎ না। তারপর মিনমিনিয়ে আবার বলল, কিন্তু আমি করলে তো ঠিকই এখন আমাকে ঝাড়ি দিত। সে এমনভাবে বলল যে কারো শোনার কথা না। তবে আফসান ঠিকই বুঝলো। কারণ তোর বয়স আর ওর বয়স একই না। তোর বয়স এখন, কথা কম বলে অন্য কিছু পর। তোর শাড়ি পরতে হবে কেন? তারপর আবার নিজেই নিজেকে মনে মনে বলল আফসান, যাতে যেটুকু রুহ আমার মধ্যে আছে তাও চলে যায় ওর শাড়ি পরা দেখে। সবাই তো শাড়ি পরবে। আফসান তপ্ত শ্বাস ফেলে বলল। তাহলে অন্য কোনো রঙের পর। আবার রিশা বলে উঠল, আমিও ও ভাইয়া সে কখন থেকে ওকে এটাই বলছি। আফসান আর কিছু না বলে রিশা আর আশাকে উদ্দেশ্য করে বলল, কিছুক্ষণের মধ্যে ঈশান শাড়ি নিয়ে আসছে, কোনো কাহিনী করা ছাড়া ওরে তৈরি হতে বলিস। তারপর সে চলে গেল ঈশানকে নিয়ে। রিশা আর আশা হৃদয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। তারপর আশা এসে হৃদয়ার বাহুতে ধাক্কা দিয়ে বলল, এখন তো শাড়িও পেয়ে যাবেন আপনি। এবার তো অন্য কোনো রঙের হলেও সমস্যা হবে না, জানি আমরা। তার কথা শুনে হৃদয়ার গাল দুটো লাল হয়ে গেল, গরমও হয়ে গিয়েছে। আবার রিশা এগিয়ে এসে বলল, আমার বড় ভাই তো আগে এমন ছিল না রে, এরকম লাপসিক পাপেট কেমন হলো বলতো, কি জাদু করা হয়েছে? হৃদয়া আর লজ্জা পেয়ে গেল। অতঃপর একটা গানের কয়েকটি লাইন গেয়ে উঠল। তার গানের কথা শুনে তারা হেসে উঠল। এমন সময় ঈশান আবার ঘরে ঢুকলো। তার এক হাতে চিপস, অন্য হাতে একটা ব্যাগ। রিশা গিয়ে ব্যাগটা নিল। তার ভেতরে নীল রঙের শাড়ি, যার ওপর সাদা কাজ করা, অনেক সুন্দর। সাথে ব্লাউজও আছে, সাদা রঙের ব্লাউজ। রিশা তা নিয়ে হাত বুলিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, এটা ভাইয়া তোকে দিয়েছে রে। ঈশান চিপস খেতে খেতে জবাব দিল, আমাকে ঘুষ হিসেবে চিপস দিয়েছে, তাই আমি বেইমানি করব না। তার এমন কথাতেই তারা বুঝে ফেলল। হৃদয়া তার মাথায় একটা বাড়ি মেরে বলল, গাধা, যা এখন রেডি হব। সে ফট করে দৌড় মারল। যা দেখে ওরা তিনজন হেসে উঠল। হৃদয়া ব্যাগটা হাতে নিয়ে খেয়াল করলো তার ভেতরে একটি কাগজ। সে ভ্রু কুঁচকে বের করলো। দেখলো রিশা আর আশাও অধীর আগ্রহে তাকিয়ে আছে। কাগজ খুলে দেখলো তার মধ্যে লেখা, দ্যাট ওয়াসেন্ট আ ইনসিডেন্ট, রিদ। এটা পড়ে হৃদয়ার কান গরম হয়ে গেল। অসভ্য, ইচ্ছা করে করিয়েছে এটা।
কাগজের লেখা দেখে দিশা আর আশাও মিটমিট করে হাসলো। তাকে পছানো ভুলল না তারা। প্রায় অনেকক্ষণ হয়ে গেল, তবে এখনও 3 রমণীর কোনো খবর নেই। তাদের জন্য যে অধীর আগ্রহে বসে আছে 3 যুবক, তারা যেন তা জানেই না। আফসান নীল রঙের পাঞ্জাবি পরে বসে আছে। তার পাঞ্জাবিতে কলারের দিকে সিম্পলভাবে সাদা করে কাজ করা। সব ছেলেরাই আকাশি রঙের পাঞ্জাবি পরে এসেছে, শুধু সে কেবল আলাদা। অবশ্যই এটি শাহনাজ এহসান কিনেছে, কারণ সে মন মতো কোনো পাঞ্জাবি পায়নি ছেলের জন্য। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সিঁড়ি বেয়ে নামলো 2 রমণী। তাদের সাথে রিদোয়াকে না দেখে আফসান ভ্রু কুঁচকাল, কিন্তু পরপরই তার ভ্রুজোড়া শিথিল হয়ে পড়ল যখন সে দেখতে পেল একটা নীল রঙের শাড়িতে মোড়ানো রমণীকে। সাথে সাথে মনে হয় আফসানের হৃদয় তার হৃদকে দেখে বন্ধ হয়ে গিয়েছে। আসলে সে গত কয়েক বছর ধরেই রিদোয়াকে শাড়ি পরা অবস্থায় দেখেনি। মেয়েটা যে আসলেই গুটিয়ে যেত। তবে যখনই সে শাড়ি পরে ঘরময় পায়চারি করত, তখনই আজান অথবা আদিব তার ছবি তুলে আফসানকে পাঠাতো। আর সেই ছবি দেখে আফসানের রাতের ঘুম হারাম হয়ে যেত। বাড়ির বাইরে অনুষ্ঠান বিধায় বাড়ির মধ্যে মানুষের আনাগোনা নেই বললেই চলে। সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। ইতিমধ্যে রিশা আর আশা নিচে নেমে আফসানকে দেখে তারা পাশ ফিরে দাঁড়িয়েছে। আফসান এখন মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে। সে রিদোয়ার দিকে নিজের হাত বাড়িয়ে দিল। রিদোয়া চোখ পিটপিট করে তার দিকে তাকালো, তারপর দোমনা করে তার হাত ধরল। আফসান তার হাত ধরে তাকে নিজের দিকে একটু টেনে এনে বলল, এটার জন্যই বলি কাজল লাগাতে, এখন যদি নজর লেগে যায়। রিদোয়া লজ্জা পেল তার এমন কথায়। ব্লাশ দেওয়া গাল দুটো আরও লাল হয়ে পড়ল। সেও আফসানের চোখের দিকে তাকিয়ে আছে। কোনো মানুষকে একটা পাঞ্জাবিতে এত সুন্দর কেমনে লাগতে পারে? তার উচিত ছিল শ্যামবর্ণের হওয়ার। এই সৌন্দর্য দেখে তার পিছনে খালি মেয়েই আসে, যা হৃদয়ের একদমই সহ্য হয় না। কতক্ষণ ধরে এমন তাকিয়ে আছে তারা জানে না। তবে তাদের ধ্যান ভাঙল আজানের গলায়। মানুষ কেন ভুলে যায় যে তারা এখন পাবলিক প্লেসে আছে? উপর দিয়ে তাদের এখনো বিয়েও হয়নি। আফসান রিদোয়াকে ছেড়ে তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল, বেশি উড়িস না, তাহলে বিবাহিত ব্যাচেলর বানিয়ে রেখে দেব। তার কথা শুনে আজানের মুখ খানিক চুপসে গেল, তবে সে এত পাত্তা দেয়নি। আশার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আফসানের দিকে ভেঙচি কাটল, তারপর বলল, আমার আর সাজ্জাদ ভাইয়ের লাইসেন্স আছে, তোর তো সেটাও নেই। বলে সে আশাকে নিয়ে চলে গেল। সাজ্জাদও 2 ভাইয়ের কাণ্ড দেখে হাসল। তারপর সে রিশার হাত ধরে তা আফসানকে দেখিয়ে তাদের সামনে থেকে চলে গেল। আফসান মহাবিরক্ত তাদের দুজনের উপর। সে রিদোয়ার হাত ধরে তাকে নিচে যেতে নিল, তবে রিদোয়া হাত মুচড়ামুচড়ি করা শুরু করলো, যা দেখে সে চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, শালার জীবন, এটার জন্যই বাপুরে বলছিলাম বিয়া করাইয়া দিতে। তারপর আবার রিদোয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, শাড়ি পরেছেন ভালো কথা, সামলিয়ে রাখবেন ম্যাম। আর আপনার কানের নিচে কালো কাজল দেন, যেমন দেখাচ্ছে না জানি আমারই নজর না লেগে যায়। বলে সে রিদোয়াকে রেখেই চলে গেল। বেচারি রিদোয়া, সে তো বেক্কেল হয়ে আফসানের গমন পথে চেয়ে রইল। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। বড়রা সবাই বাড়িতে চলে গিয়েছে। মূলত অনুষ্ঠানটা বাড়ির পিছনের উঠোনে হচ্ছে। এখনও এখানে সবাই সমবয়সী। শাহনাজ এহসান আর ফারিয়া এহসান এক মেয়ে হওয়ার দরুন তাদের ব্যাপারে বাড়ি থেকে কেউ আসেনি। তবে স্বপ্না এহসানের পরিবারে তার এক ভাই আর এক বোন রয়েছে, তারা এসেছে, সাথে তাদের ছেলে মেয়েরাও। স্বপ্না এহসানের ছোট ভাই রুহুল কবির, তার ছোট এক ছেলে 8 বছরের, নাম সাগর কবির। স্বপ্না এহসানের বড় বোন রুবি দেওয়ান, তার 2 মেয়ে। কবিতা দেওয়ান একজন শিক্ষক, আর কথা দেওয়ান এবার ভার্সিটিতে ভর্তি হয়েছে। হৃদয় অনেকক্ষণ ধরে একটা জিনিস খেয়াল করছে, কবিতা আফসানের আগে পিছিয়ে ঘুরছে অনেকক্ষণ ধরে। কথা অনেক মিশুক হলেও কবিতা এত একটা কথা বলে না। সে মৌমিতা শৈলীর আর কথার সাথে দাঁড়িয়ে আছেন। আশ্চর্যের ব্যাপার হলেও ওই দিনের পর শৈলীর ব্যাপারে বাড়িতে আর কোনো কথা হয়নি। ফারিদা এহসান থেকে হৃদয় বলতে শুনেছে যে শাহনাজ এহসান নাকি আফসান আর শৈলীর বিয়ের জন্য মানা করে দিয়েছে। শৈলীও নিজের ভাগ্য মেনে নিয়েছে। সে বুঝে গিয়েছে আফসানের জন্য তার হৃদ বড্ড প্রিয়। তাদের বরাবরই আফসান আর তার দলবল গোল হয়ে দাঁড়িয়ে আছে। সেখানেই কবিতা উপস্থিত। কিছুক্ষণ পর দেখলো কবিতা আফসানের পাঞ্জাবির কলারে হাত দিচ্ছে, যা দেখে হৃদয় ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সে আফসানের কলারে পড়ে থাকা পাতা আলাদা করলো, তবে ঘটনা সেটা না। ঘটনা হলো বড় নির্দ্বিধায় সে কাজটি করলো। যারা নিজের অধিকার রয়েছে তার মানুষটার উপর,
আফসানও তার দিকে তাকালো, দেখলো হৃদের ভ্রু কুচকানো দৃষ্টি, বুঝলো তার কপালে শনির দশা ঘুরপাক খাচ্ছে। ঋতুয়া তার দিকে তাকিয়ে চুল উড়িয়ে বাড়ির ভিতরে চলে গেল। রিশা আর আশাকে মাত্র মেহেদি লাগানো শেষ হয়েছে। মেহেদি আর্টিস্ট এনেছে এহসান পরিবার, পাশেই তাদের বাড়ি। রিশা আর আশা দুই হাতে মেহেদি দিয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে, আর তাদের খেতমতে ব্যস্ত আজানার সাজ্জাদ। তার পরম যত্নে তাদের বধুয়াকে খাবার খাইয়ে দিচ্ছে। প্যান্ডেলের আরেক কোনায় বসে এসবই দেখছে রিদোয়া। কিছুক্ষণ আগে পর্যন্ত সে তাদের সাথেই বসা ছিল, তবে আজানার সাজ্জাদ আসার সাথে সাথে সে সরে এসেছে জায়গা থেকে, তাদেরকে একটু পার্সোনাল স্পেস দেওয়ার জন্য। মেহেদি যারা দিতে এসেছে তারা দুজনেই আপাতত ব্যস্ত কথা আর কবিতাকে মেহেদি দিয়ে দিতে। অবশ্য রিশা তাকে অনেকবার জোর করেছিল তাদের পরেই মেহেদি দিয়ে দেওয়ার জন্য, তবে তার ভালো লাগছে না দিতে। সে এক করে চুপচাপ বসে আছে, কারণ তার আপাতত রুমও নেই। তার রুমে আজানের মামিদের দেওয়া হয়েছে, আর তারা শাড়ি পাল্টাচ্ছিল বলে সে নিজের রুমে প্রবেশ করেনি। সাজ্জাদ রিশাকে খাওয়ানো শেষ করে প্লেট রেখে এসে পাশে বসলো। অতঃপর হৃদোয়ার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে হৃদুর? হাতে মেহেদি না লাগিয়ে বসে আছে কেন? রিশা উত্তরে বলল, ও মেহেন্দি লাগায় না খুব একটা, তাও আমি জোর করেছিলাম, তবে মানা করে দিল। সাজ্জাদ কিছু একটা ভাবলো, তারপর আজানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। তোর বড় ভাই কই? আজান ফটাফট জবাব দিল। কি কাজে যেন গেল অফিসের। আদিবও গেছে। সাজ্জাদ শুনল, পরপর ফোন করে একটা টাইপিং করে আবার রেখে দিল। কালকে সকাল পর্যন্ত তোমার বোনেরও হাতে মেহেদিতে রাঙানো থাকবে বউ, টেনশন নট। রিশাকে চোখ টিপে জবাব দিল। কিছুক্ষণ পর আজান আর সাজ্জাদ রিদোয়াকে ডেকে তাদের সাথেই বসালো। তারা দুই জুটি পাশাপাশি সোফায় বসা ছিল, আর রিদোয়া সামনে টি টেবিলে বসেছিল। হঠাৎ মেহেদি আর্টিস্ট একজনকে বলতে শুনল, কি নাম লিখবো মেহেন্দিতে? কথাটি কবুতরের থুক্কু কবিতাকে উদ্দেশ্য করে বলল। সে জবাব দেওয়ার আগেই আজান বলল, রহিম মিয়া লিখে দেন। আমাদের এখানে অনেক ফেমাস একজন রিক্সাওয়ালা মামা, তার সাথে আমি কবিতার বিয়ে ঠিক করেছি। শুনে সকলে হেসে উঠল। কবিতা তার পাশে থাকা কুশন ঢিল মারল তার দিকে। আজান সেটা ক্যাচ ধরে কোলে নিয়ে বলল, আরে তুই চিন্তা করিস কেন, সেই দুইটো বউ চালায়, তোরেও অনায়াসে চালাইতে পারবে। কবিতা তার দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে বলল, চুপ থাক, আর কিছু লেখা লাগবে না, খালি থাকো। পরের অংশ সেই মেয়েটির দিকে তাকিয়ে বলল। তখনই একটি বাইক এসে থামলো উঠোনে, যার পিছনে আদিব বসা। এরকম মেজর মাহিরকে অনেক অসাধারণ লাগে রিদোয়ার কাছে, তবে রিদোয়া নিজের দৃষ্টি সরিয়ে ফেলল। আজকে বহুত কথা শুনেছে, সে আর এই লোকের আশেপাশে যাবে না। তাকে এগিয়ে আসতে দেখে কবিতা আফসানের সামনে গিয়ে তার দিকে দুই হাত বাড়িয়ে দিয়ে বলল, দেখ তো সুন্দর হয়েছে না? আফসান একবার তার মুখের দিকে আবার তার হাতের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ল। এতে যেন কবিতার খুশি আকাশ ছুঁয়ে গেল। বলা বাহুল্য, কবিতা আর আফসানও একই সাথে পড়ালেখা করেছে। সে ছোটবেলায় নার্সারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত দুজন একসাথেই পড়েছে, তাই দুজন অনেক ভালো বন্ধু ছিল। তবে এখন আর নেই। কেন নেই? আফসান আর কিছু না বলে স্টেজের দিকে চলে গেল। তাকে আসতে দেখে আজান আর সাজ্জাদ মুচকি হাসলো। রিশা আর আশাও মিটমিট করে হেসে উঠল। তবে শুধু হাসি নেই রিদোয়ার মুখে। সে চোখ মুখ খিচে বসে আছে। কারো ধপ করে পাশে বসাতে রিদোয়া হালকা কেঁপে উঠল। রিদোয়ার সাথে সাথে উঠে গেল, রিশার দিকে তাকিয়ে বলল, মামির হয়তো চেঞ্জ করা শেষ, আমি গেলাম। বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ফট করে চলে গেল। আর আফসান আহামকের মতো তার গমন পথ দেখল। কি হলো আবার? সে তো ছিলও না, তাহলে কেমনে কিছু করবে? আফসান আশেপাশে সবগুলা চেহারায় তাকালো, কিন্তু তারা নিজেদের কাঁধ বাঁকিয়ে বুঝলো তারা কিছুই জানে না। শুধুমাত্র কবিতা নিজের বুক বাঁকিয়ে নিল। আদিক্ষাতা দেখলে বাঁচি না, মনে মনে কুটিল হাসলো। এসবের পেছনে তো তারই হাত। কত শখ এই মেয়ের! কি আছে এই মেয়ের? না আছে রূপ, না আছে অন্য কোনো দিক দিয়ে ভালো। সে কেন তার আফসানের ওপর নিজের চোখ দিবে? আফসান তার, শুধুমাত্র তার। অপরদিকে আফসান বিচলিত হয়ে পড়ল। সে মনে মনে কিছু চিন্তা করলো। অতঃপর সে তাদের দিকে তাকিয়ে বলল, আজান আর আদিব আমার সাথে আয়। তার কথার বিপরীতে আজান নিজের শরীর সোফায় এলিয়ে দিয়ে আরও আরামসে বসলো। আমি পারবো না, কালকে আমার বিয়ে, আমি নিজের বউ ছেড়া কেন
তোর না বিয়ে করার বউয়ের রাগ ভাঙাতে যামু? আফসান চোখ ছোট ছোট করে তাকালো তার দিকে, যা দেখে আজান একটা ঢোক গিলে ফেললো। তারপর নিজের গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। আমি কিন্তু তোর জন্য উঠি নাই। তোকে কি আমি ভয় পাই নাকি রে? এমন চোখ দিয়ে তাকাবি না। আফসান আর কিছু বলল না, শুধু বিরক্তির সূচক শব্দ করলো। অতঃপর ধুম করে পিঠে এক কিল বসিয়ে দিল। আজান হঠাৎ এমন আক্রমণ আশা করেনি। সে খানিক সামনে ঝুঁকে গেল, হঠাৎ এমন কিল খেয়ে। কি সমস্যা? আমার পিঠ কি তোর বাপদাদার সম্পত্তি নাকি যে যখন তখন নিজের আধিপত্য বিস্তার করিস? চুপ থাক। একজন হৃদের ঘরে গিয়ে দেখে মামি ঘুমিয়ে গেছে কিনা আরেকজন গিয়ে রাস্তা খালি করো। আজান এই কথা সোজাসুজি মেনে নেয়নি। কেন? আমরা কেন যাবো? তোর পায়ে কি মেহেদি? আফসান তাকে আরেকটা কিল দিতে গেলেই সে ভো দৌড়ে বাড়িতে ঢুকে পড়ে। তাদের দুজনকে দেখে সবাই হেসে ফেলে। তারপর আদিবও তার পিছনে চলে যায়। আফসান আবার নিজের জায়গায় বসে পড়ল। কবিতা তার দিকে তাকিয়ে বলল, ছাড় না, হৃদু তো এমনই, কালকে সকাল পর্যন্ত ঠিক হয়ে যাবে, ও আহ্লাদ দেখাচ্ছে। আফসান খুব শান্ত কণ্ঠে বলল, আমাকে আহ্লাদ দেখানোর অধিকার আছে বলেই সেই আহ্লাদ দেখাচ্ছে। আর যেহেতু অধিকার আছেই, সেহেতু আমারও উচিত তার আহ্লাদগুলোকে প্রশ্রয় দেওয়ার। জানিসই তো আমি আমার আপন মানুষকে ছাড়া আর কাউকে প্রশ্রয় দেয় না। তার এই কথায় কবিতার মুখ বন্ধ হয়ে যায়। সে ভেতরে ভেতরে ফুঁসতে থাকে, তবে বাইরে কিছু জাহির করে না। আর কেউ না বুঝুক, সে অনেক ভালো করে বুঝেছে আফসান তাকে খোঁজা দিয়েছে। কিছুক্ষণ আফসানের ফোন টুং করে শব্দ হয়। সে ফোনের দিকে তাকিয়ে কিছু একটা টাইপ করে উঠে দাঁড়ায়। পরপর মেহেদি আর্টিস্টের দিকে তাকিয়ে বলে, অপেক্ষা করুন, আরেকজনও দিবে। বলে আর কাউকে বলার সুযোগ না দিয়ে সে গটগট করে বাড়ির ভেতরে চলে যায়। তার যাওয়া দেখে আশা, রিশা আর সাজ্জাদের ঠোঁটের করে হাসি ফুটে ওঠে। আফসান বাড়ির ভেতরে ঢুকে দেখে কেউ আপাতত নেই। সে সোজা রিদওয়ার রুমের সামনে চলে যায়, যেখানে আদিব দাঁড়িয়ে আছে। সে দেওয়ালের সাথে একটু ঠেসে দাঁড়ায়, যাতে দরজা খোলার সাথে সাথে রিদওয়া তাকে না দেখতে পারে। তারপর আদিবকে নক করতে ইশারা করে। আদিব সে অনুযায়ী করে। বোন, দরজা খোল, জরুরি কথা আছে। সাথে সাথে ফট করে দরজা খুলে হৃদয়ার চেহারায় দেখা মেলে। শাড়ি খুলে একটি সবুজ রঙের কামিজ পরেছে। সে ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, কি কথা? আদিব সাবলীলভাবেই বলে, মামি কই রে? ঘুমিয়ে গিয়েছে। হৃদয়া ঘাড় ঘুরিয়ে বিছানায় সায়নরত মামিকে দেখে আবার আদিবের দিকে তাকিয়ে মাথা দুলালো, অর্থাৎ হ্যাঁ। আদিব আর কোনো কথা না বাড়িয়ে বলল, আচ্ছা, তাহলে আমি আসি। হৃদয়া হতভম্ব হয়ে গেল। সে রুম থেকে বের হয়ে গলা উঁচিয়ে বলল, আরে তুমি নাকি? সম্পূর্ণ করতে পারল না, তার আগেই এক বলিষ্ঠ হাত তাকে পাজা কোলে নিয়ে ফেলল। হৃদয়ের মস্তিষ্ক এখনো কি হলো কি ধরতে পারেনি। কিছুক্ষণের ব্যবধানে কি হয়ে গেল। হৃদয়া রাগী কণ্ঠে বলল, আজব, এসব কি ধরনের কাজকর্ম? ছাড়ুন আমাকে। বলে সে ছটফট করতে লাগলো নামার জন্য। আফসান তার শরীরকে আরো মিশিয়ে নিল নিজের সঙ্গে। আফসান ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, রিগির রোগ আছে? তার এমন প্রত্যুত্তর করায় হৃদয়া আরো ক্ষেপে গেল। পাগল আপনি মাহির ভাই, হুটহাট এমন করেন কেন? বাড়িতে মানুষের অভাব নেই। নামান বলছি। যার জীবনে তোর মতো এমন জ্বলনাময়ী নারী আছে, সে তো পাগল হবেই। বেককল মহিলা, চুপচাপ থাক, না হলে ধরা পড়ব। বলে সে তাকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলো। এদিকে তো হৃদয়া ছটফট করতেই আছে। তাদেরকে এই অবস্থায় আসতে দেখে উঠানে উপস্থিত যুবক যুবতীরা মিটমিটি করে হাসা শুরু করলো, কবিতা বাদে। আফসার সোজা তাকে গিয়ে যেখানে মেহেন্দি আর্টিস্ট ছিল সেখানে রাখা একটি চেয়ারে বসিয়ে দিল। সবার এমন চাহনি দেখে হৃদয়া লজ্জায় মিলিয়ে গেল। সেই মেহেদি আর্টিস্টরাও মুচকি হাসছে। বসানোর সাথে সাথে হৃদয়া দাঁড়িয়ে গেল। তার দাঁড়ানো দেখে আফসান তার হাতের কবজি ধরে ফেলল। এখান থেকে এক পাও আগাস, তাহলে কালকে বোনের বিয়েটি থাকার জন্য পা থাকবে না, বলে দিলাম। খুব ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, যা শুনে হৃদয়া ফের বসে পড়ল। তার পাশেই আফসান বসেছে। আমি মেহেদি লাগাবো না। আফসান ফোনের দিকে তাকিয়ে খুব নির্লিপ্তভাবেই বলল, তুই দিবি, দরকার পড়লে তোর মেয়েও দিবে। আফসানের এমন কথায় হৃদয়া নাক মুখ কুচকে জবাব দিল। আমার মেয়ে কোথায় পাবেন মাহির ভাই? একইভাবে সে জবাব দিল, মেয়ে হওয়াটা বড় কথা না, আজকে বিয়ে করলে কালকেই তুই এক বাচ্চার মা হয়ে যাবি। বাচ্চা হতে 9 মাস লাগে মাহির ভাই, কালকে কেমনে হবে? মাথা কি ঠিক আছে আপনার? সবগুলো হেসে উঠল।
এই দুজনের খুনসুটি দেখতে দারুণ লাগে। কেউ ছাড় দেয় না এদের উপর একটা ছবি বাঁধিয়ে রাখতে পারবে, রোমান্টিক না ঝগড়াটা থিমে। আরে বউ আমার, এসব তো কথার কথা। ঋতুয়াকে বউ সম্বোধন করায় তার গাল দুটো লাল আভায় ভরে উঠল। লোকটা জেনে শুনে এই কথা বলেছে যাতে সে আর আগাতে না পারে, তাও সে মিনমিন করে বলল, আমার মেহেদি লাগাতে ভালো লাগে না। কতক্ষণ আগলিয়ে রাখতে হয় মাহির ভাই, এত ধৈর্য নেই আমার আমার আবার অনেকে গন্ধ। সমস্যা নেই, আমি আগলিয়ে রাখবো। আমার আবার অনেক ধৈর্য কিনা। ঋতুয়া তপ্ত শ্বাস ফেলল। বুঝলো এখন আর কোনো উপায় নেই, তাকে লাগাতেই হবে। তাই সে সেখানে উপস্থিত একজনের দিকে তার বা হাত বাড়িয়ে দিল। মেয়েটি শুরু করলো। আফসার মনোযোগ দিয়ে দেখছে লাগানো, যেন সেও মেহেদি আর্টিস্ট হবে। কিছুক্ষণ চুপ থাকার পর ঋতুয়া বলল, আপনি কি আপনার কলেজ লাইফে থাকতে কবিতা আপুকে পছন্দ করতেন মাহির ভাই? তার কথা শুনে আফসান ভ্রু কুঁচকে ফেলল, নিজের মস্তিষ্কে জোর দিতে শুরু করলো। এরপর কি হয়েছিল? না, সে তো এমনভাবে কোনোদিন ভাবেনি। তাহলে এই মেয়েকে কে বলল? তুই কি এই কারণেই রাগ? ঋতুয়া কোনো জবাব দিল না। আফসান বুঝলো যে বলতে পারে এমন কথা, তাই সে ফের বলল, আমি বুঝেছি কে তোকে এমন কথা বলেছে। আসলে সে উল্টো কাহিনী শুনিয়েছে তোকে, নিজের কর্মকাণ্ড আমার বলে চালিয়ে দিয়েছে। ঋতুয়া চকিতে তার দিকে চাইল। আফসান তার ডান হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, হৃদ, আমি আমার জীবনেও কখনো এটা কল্পনা করিনি যে আমি এসব জিনিসে জড়াবো। তাই তখন পছন্দ হওয়ার প্রশ্নই ওঠে না। ওকে যদি পছন্দ করে থাকি সেটি কেবল বন্ধু হিসেবে। তার কথাগুলো শুনলো সে, বুঝলো। আসল ঘটনা হচ্ছে, হলুদের ডালা নিতে ঋতুয়া বাড়িতে ঢোকে। তখন কেউ ছিল না, সকলে উঠোনে হলুদ অনুষ্ঠানে ব্যস্ত। তার পিছন পিছন কবিতা ও তার মাও আসে। তারা ঋতুয়ার সামনে এসে দাঁড়ায়। কবিতা তাকে বলে, ঋতুয়া, আফসানের কি এখন অন্য কাউকে পছন্দ? হঠাৎ এমন কথায় ঋতুয়া একটু ভয় পেল। না হাই না হ্যালো, সোজা এমন কথা হজম করতে সময় লাগলো। তাও সে জবাব দিল, আমি আসলে জানি না বলে এসে যেতে লাগলো। কবিতা আবার থামিয়ে দেয়, আবার বলে, আসলে আফসান আমাকে কলেজ লাইফে অনেক পছন্দ করতো, তবে তখন আমি কিছু বলিনি। ঋতুয়া জানে এমন কিছু হওয়ার নয়, তাও কেন যেন এমন কথা তার ভালো লাগছিল না। তার নীরবতার মধ্যেই আবার কবিতার মা বলে উঠল, এখনো তারা দুইজনেই বিয়ে করেনি। আমি চাইছিলাম আফসানের মায়ের কাছে প্রস্তাব রাখতে, তুই কিন্তু কাউকে বলিস না। ঋতুয়া আর কিছু বলল, কেবলমাত্র মাথা নাড়ালো আর সেই জায়গা থেকেই প্রস্থান করে নিল। পিছনে ফিরে দেখলে হয়তো দেখতো মা মেয়ের মুখে শয়তানি হাসি। ঋতুয়া আগের থেকে জানতো এরকম কিছু হতেই পারে, তাও তার অভ্যাসগতভাবে একটু রাগ তো করাই যায়। সামনের মানুষ যদি এত বিচলিত হয়ে পড়ে তার রাগের জন্য, তাহলে তো রাগ করতে ভালো লাগে। এই ভেবে মনে মনে হাসলো, কিন্তু উপরে নিজের গাম্ভীর্য ধরে রেখে আবার প্রশ্ন করল, তাহলে কি আমাকেও খালি বোন হিসেবে পছন্দ করেন? আফসান তার দিকে ফিরে বলল, এখানে দুটো পয়েন্ট। প্রথমত, আমি তোকে পছন্দ করি এমন কথা তোকে কে বলল? দ্বিতীয়ত, তুই যে আমার বোন এটা কে বলল? তোকে তো আব্বা কুড়িয়ে পেয়েছে। বিশ্বাস না হলে সে রিশাকে জিজ্ঞাসা কর। তার কথা শুনে রিশাও ঘন ঘন মাথা নাড়ালো শুরু করলো। ঋতুয়া অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো দিয়ের দিকে, যা দেখে রিশা ভ্যাবলার মতন এক হাসি দিল। তারপর ঋতুয়া আফসারের থেকে নিজের হাত ছুটাতে ছুটাতে বলে, হাত ছাড়েন অসভ্য লোক, পছন্দ করে না আবার আমার হাত ধরে বসে আছে। আফসান তার হাত ছেড়ে দিয়ে মুচকি হাসে। তার এমন প্রতিক্রিয়া দেখে তার কত যে ভালো লাগে এই মেয়েকে খ্যাপাতে। তাদের এই খুনসুটির মধ্যে আজান বলে উঠল, পরিবেশটা বিয়ে বাড়ির মতো লাগছে না, গান চালা। আদি পাশের থেকে বলল, হ্যাঁ চালা। তারপর বাবা এসে ঝাঁটাপিটা করবে। তারা সবাই ঘুমিয়ে গেছে। আজানের মুখ চুপসে গেল। কিছুক্ষণ সাদমান বলল, গান তো গাওয়া যায়। তার এমন কথা সকলে সম্মতি দিল। অতঃপর ঈশান আদিবের ঘরের থেকে গিটার নিয়ে আসলো। হঠাৎ আফসান বলে উঠল, আমাকে দেয়। সবাই প্রথমত অবাক হয়ে গেল, কেননা আফসান এইরকম না। তার গানের গলা অনেক ভালো, যাকে বলে অসাধারণ। তবে তাকে শত বলার পরও সে গান গায় না। আর এখন কিনা সে নিজে নিজেই চাচ্ছে। তাই আর দেরি না করে ঈশান তার হাতে গিটার দিয়ে দিল।
আফসার গিটার নিয়ে কতক্ষণ টুংটাক করলো। হৃদয় অধীর আগ্রহে তার দিকে চেয়ে আছে। সে শুনেছে আজান ভাইয়ের কাছ থেকে তার গলা নাকি সুন্দর, তবে নিজে কখনো শোনা হয়নি। আফসান হৃদয়ের দিকে তাকিয়ে গাওয়া শুরু করলো। সবাই বুঝলো কাকে বলা হলো, তাই সবার মুখে হাসি বিদ্যমান। তারপর একে একে সকলে নিজেদের ভাঙাচোরা গলা দিয়ে শুরু করলো। সালমান আর মৌমিতা বিবাহিত জোড়ার উদ্দেশ্যে গাওয়া শুরু করলো। চেয়ারে হেলান দিয়ে বসে হৃদয়ের দিকে তাকাচ্ছে বারংবার। হৃদয় এখনও তার দিকে তাকাচ্ছে না। মেয়েটা হালকা কাঁপছে। গ্রামে এই এক সমস্যা, সারাদিন গরম পড়লেও রাতের ভাগ ঠান্ডায় থাকে। আফসান উঠে বাড়ির ভেতরে গেল। কিয়ৎক্ষণ বাদে একটা জ্যাকেট সমেত ফিরে আসলো, যা সে হৃদয়ার গায়ে জড়াতে জড়াতে বলল, হয়েছে ম্যাডাম, মাথা এত গরম কেন থাকে? হৃদয় আবার রাগে দৃষ্টিতে তাকালো। আফসান তার এক গালে হাত রেখে খুব ঠান্ডা আর নরম কণ্ঠে বলল, এত রাগ ভালো না পাখি, ঠান্ডা হন। হৃদয়ের রাগ গলতে সময় লাগে না। রাগ অনেক আগেই গলে গিয়েছিল যখন লোকটি গান গেয়েছিল। সে তো আর বোকা না, জানে যে তার জন্যই গাওয়া হয়েছে। তার অনিশ্চয়তা দূর করতে সে গানগুলো গেয়েছে। তবে সে শুধুমাত্র দেখতে চাচ্ছিল যে মানুষটি কী করে তার রাগ ভাঙাতে। তবে এমন নরম কণ্ঠে এরকম কথা বলায় সে দারুণ লজ্জাও পেল। সামনে তাকিয়ে দেখে তার হাতে দেওয়া মেহেদি আর্টিস্টরাও তার দিকে তাকিয়ে মিটমিট করে হেসে যাচ্ছে। দেখতে দেখতে তার দু হাতের পিঠে মেহেদি দেওয়া শেষ। রাত অনেক হয়, বাকি সময়গুলো চলে গেল। হালকা শুকানোর জন্য সময় দিল। তবে তার মধ্যেই আফসান বলে, বাচ্চা আর লাগবে না, তালুটা আমি করে দিব নে, আপনারা এখন যেতে পারেন। তার কথা শুনে মেহেদি আর্টিস্ট মাথা নেড়ে সম্মতি দিল। তার মুখে ছিল মুচকি হাসি। তবে যাওয়ার আগে একটি কথা বলে গেল নিম্ন স্বরে, যা শুনে হৃদয়ের গাল গরম হওয়ার শুরু করলো। আফসান তার দিকেই তাকিয়ে আছে। কি এমন বলেছে? হৃদয় মাথা নেড়ে বলল, জানালো তেমন কিছু না। তারপর আবার বলল, আপনি লাগাতে পারেন। আফসান নির্লিপ্তভাবে বলল, চেষ্টা করব। তারপর তার এক হাত নিজের হাতের উপর নিয়ে শুরু করলো। আজান তাদের এমন দৃশ্যে ছবি তুলে রাখলো। দেখতে দেখতে আফসান বহু কষ্টে তার দু হাতের তালুতে আলপনার মতন করে দিল। দেখিয়ে বোঝা যায় যে কোনো অপরিপক্ক হাতের কাজ এটি। তবে হৃদয়ার জন্য সব থেকে সুন্দর এটি। পুরোটা সময় আফসান একটি কথাও বলেনি, শুধুমাত্র মেহেদির দিকে মনোযোগ দিয়েছে। আর হৃদয়ার সম্পূর্ণ মনোযোগ ছিল তার দিকে। উফ, অবশেষে। সুন্দর না? আফসান তার হাতের দিকে তাকিয়ে বলল, অনেক। হৃদয় তার দিকে তাকিয়ে জবাব দিল। আফসান তার দিকে তাকিয়ে মিষ্টি একটি হাসি দিল, যা অনেক দুর্লভ। হৃদয়ের মন আবার গলে গেল। পুরুষ মানুষের হাসি এটি সুন্দর কেমনে হতে পারে? কত শত কবি নারীর হাসি নিয়ে কত উপন্যাস, কত কবিতা লিখল। কেউ কেন পুরুষের জন্য লেখে না? পুরুষকে নিয়ে লিখলে নির্ঘাত বিখ্যাত হতো। অতঃপর আফসান হৃদয়ের হাতের পিঠে তার শুকিয়ে যাওয়া মেহেদির ওপর নিজের ওষ্ঠ চেপে ধরে। হৃদয়ের শরীর শিহরণ হয়। সে হালকা কেঁপে উঠল, যা আফসানও বুঝল। তার ঠোঁটে আবারও হাসি ফুটে উঠল, তবে তা অগোচরে। তারপর বিনা কোনো অগ্রিম সতর্কতায় সে আবারও হৃদয়াকে কোলে তুলে নিল, যাতে হৃদয়া হকচকিয়ে গেল। পারল না তাকে ধরতে। মিনমিন করে বলল, নামিয়ে দিন না, আমার হাতে মেহেদি পায় না তো। তবে আফসান তার কথাকে যেন কানেই তুলল না। গভীর রাত হয়, এমন কেউ বা নেও বাড়িতে জাগ্রত। সে সোজা তাকে তার রুমের সামনে গিয়ে নামিয়ে দিল। তারপর তার কপালের চুলগুলো সরিয়ে সেখানে একটা পরশ দিল। আমি নিশ্চিত মেহেদির রং অনেক গাঢ় আসবে। একটা কথা বলা হয়, যার সঙ্গী যাকে যত বেশি ভালোবাসবে, তার মেহেদির রং তত বেশি আসবে। বলে তার দিকে চোখ মেরে চলে গেল। রেখে গেল হৃদয়াকে, যার গাল এমন গরম হয়েছে যে মানুষ অনায়াসে সেখানে নিজের হাত সেঁকতে পারবে। সে নিজের হাতের দিকে আবার লক্ষ্য করল। এবার খেয়াল করলো সেখানে একদম ছোট করে কিছু লেখা, মাহিরস রিড ডিজাইনের মধ্যে লুকিয়ে লেখা। লোকটা কখন ওই মেহেদি আর্টিস্টকে লিখতে বলল এটি? তার কান থেকেও ধোঁয়া বের হচ্ছে। সে আর কোনো দিকে না চেয়ে সোজা ঘরে ঢুকে গেল। See?